হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। তার উপর আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। ফার্স্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে একদম 6 নম্বর স্তর মানে ম্যাগনেটোস্ফিয়ার, সেই স্তরগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ে নিয়েছিলাম। এবং সেখানে আমাদের মানে ফার্স্ট টার্মের পরীক্ষা বলো, টেস্টের পরীক্ষা বা মাধ্যমিকে যে যে জায়গা থেকে প্রশ্ন আসে, যেহেতু আমাদের এখান থেকে এমসিকিউ আসে, অতি সংক্ষিপ্ত দুটো প্রশ্ন আসে, 1 নম্বরে দুটো প্রশ্ন আসে, এমসিকিউ একটা আসে, আর বড় প্রশ্ন 2 নম্বরের আসে। বড় প্রশ্নের জন্য আমরা যেমন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে যেরকম 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো তো আমরা ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। এবং 2 নম্বরের যে প্রশ্ন, সেগুলোর একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মানে এনও হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, বা নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, সেগুলোর ভূমিকা কি সেগুলো কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমরা আজকে তারপর থেকে যে বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো পরপর বুঝে নেব। আজকে আমরা যেটা শুরু করব প্রথমেই, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব। কেমন, গ্রিন হাউস প্রভাব দিয়ে শুরু করব। গ্রিন হাউস এফেক্ট বোঝার জন্য বা গ্রিন হাউস প্রভাব বোঝার জন্য আমাদেরকে প্রথমে ফার্স্ট যে টার্ম, সেটা হচ্ছে গ্রিন হাউস, সেই টার্মটা আমাদের বুঝতে হবে। গ্রিন হাউস মানে হচ্ছে শীত প্রধান যে দেশগুলো রয়েছে, শীত প্রধান দেশে গাছগুলো মানে বিভিন্ন রকম গাছপালা পরিচর্যা করার জন্য বা গাছপালা যাতে বংশবৃদ্ধি করতে পারে, সেই জন্য কি করা হয়, গ্রীষ্ম মানে শীত প্রধান দেশে কাঁচের একটা ঘর এরকম ভাবে তৈরি থাকে, কাঁচের একটা ঘর থাকে। সেই কাঁচের ঘরের মধ্যে এখানে ধরো একটা গাছ রয়েছে, ওকে, ছোট একটা হয়তো এখানে একটা গাছ রাখা হয়েছে। এই গ্রিন হাউসের মধ্যে ভেতরে গাছ থাকে এবং এই পুরো জিনিসটা কিসের তৈরি, এই পুরো জিনিসটা হচ্ছে কাঁচের তৈরি ঘরটা, ওকে। এবার এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে শীত প্রধান দেশ, তাদের এমনি ঠান্ডা দেশ, নর্মাল গাছগুলো বেঁচে থাকতে পারে। কিন্তু হয়তো যে সমস্ত গাছ আছে, কিছু কিছু গাছ যেগুলো একটু গরমে বেঁচে থাকে, মানে গ্রীষ্মকালীন গাছ যেগুলো আছে, সেগুলোর কিন্তু ওই শীতের দেশে বেঁচে থাকা একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়, ওকে। এবং সে কারণে এই কাঁচের ঘরে তাদের মধ্যে মানে এই গাছগুলোকে পরিচর্যা করা হয়। এতে কি হয়, সূর্য, ধরো এখানে সূর্য রয়েছে, সাপোজ এখানে সূর্য রয়েছে, এই সূর্য থেকে আলো আসছে, আলো যখন আসে এরকম ভাবে আলো আসছে, এরকম ভাবে যখন আলো আসে, কাঁচটাকে ভেদ করে যখন সূর্যের আলো আসে, তখন সূর্যের আলো এখানে মানে এরকম ভাবে তরঙ্গ দৈর্ঘ্য ছোট 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 তরঙ্গ দৈর্ঘ্যের আকারে কিন্তু সূর্য রশ্মিগুলো আসে। এবং তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে খুব সহজেই কাঁচের এই ঘরটাকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে, ওকে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট ছোট, তার জন্য সহজেই কাঁচের ঘরটাকে ভেদ করে ভেতরে আসতে পারে, ওকে। ভেতরে আসছে, ভেতরটা গরম হচ্ছে। এবার বের হওয়ার সময় কিন্তু পুরোটা বেরোতে পারে না, কেন, ভেতরে এটা গরম হচ্ছে, এইগুলো গাছ দ্বারা যে বিকৃত তাপ, সেগুলো বিকৃত হওয়ার সময় এই রশ্মিগুলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আরো বেড়ে যাচ্ছে, এরকম ভাবে আরো কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এরকম ভাবে বেড়ে যাচ্ছে। কিছু কিছু যেগুলো ছোট আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু এখানে আসার পর বিকিরিত যে সমস্ত তাপ মানে সৌরশক্তি, সেটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে সেটার বাইরে বেরোতে পারছে না। তাহলে হয়তো সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল 100টা রশ্মি আসছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট 100টা রশ্মি আসছে, বড়গুলো তো ঢুকতে পারছে না, 100টা হয়তো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি আসছে, কিন্তু বেরোনোর সময় দেখা যাচ্ছে 60খানা বেরোতে পারছে, 40খানা কিন্তু ভেতরে আটকে থাকছে। তাহলে ভেতরে যদি আটকে থাকে সৌরশক্তি, তাহলে ভেতরটা কি হবে, গরম হবে। তাহলে বাইরে যতই শীতপ্রধান দেশে ঠান্ডা পরিবেশ থাকুক না কেন, ভেতরে যেহেতু সৌরশক্তি আটকা পড়ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ভেতরে একটা মানে একটা ভালো একটা আবহাওয়া মানে উষ্ণ আবহাওয়া কিন্তু বজায় থাকছে, যার ফলে গাছপালাগুলো কিন্তু সহজে বেঁচে থাকতে পারছে বা টিকে থাকতে পারছে। এই জিনিসটাকে বলা হয় গ্রিন হাউস। এবার আমরা দেখি যে আমাদের পৃথিবীতেও কিন্তু পৃথিবীতেও আমরা দেখেছি যে আমাদের পৃথিবীর মধ্যে একদম প্রথম যে স্তর পৃথিবী পৃষ্ঠকে ঘিরে, সেটা ছিল আমাদের কি, কোন স্তর, ট্রপোস্ফিয়ার। কেমন, সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। এখানে ট্রপোস্ফিয়ারের মধ্যে বা তারপর থাকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, ওকে। তো যাই হোক, আমাদের বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে, মিথেন থাকে, বিভিন্ন রকমের গ্যাস থাকে। এই গ্যাসগুলোর মধ্যে আবার ভাগ রয়েছে, কিছু কিছু গ্যাস রয়েছে যারা কিনা এই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য যে যুক্ত রশ্মি যখন সূর্য থেকে আসছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু শোষণ করে নিতে পারে। শোষণ করে নেওয়ার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে পুরো তাপটা আসছে 100% তাপ, সেটা কিন্তু আবার সূর্য অস্ত যাওয়ার পর পুরোটা কিন্তু ফিরে যেতে পারছে না।
কি হচ্ছে, ওই গ্রিন হাউসের মতোই পৃথিবীর বায়ুমণ্ডলটা গ্রিন হাউসের মতো একটা কাজ করছে, যেখানে সূর্য থেকে আসা পুরো রশ্মি 100% রশ্মি কিন্তু আবার ফিরে যেতে পারছে না, কিছুটা কিন্তু বায়ু মানে পৃথিবীর মধ্যে থেকে যাচ্ছে বা আবদ্ধ থেকে যাচ্ছে, আটকে পড়ছে। এখানে আটকাচ্ছে কে না, তো বায়ুমণ্ডলের মধ্যে থাকা স্পেশাল কিছু গ্যাস রয়েছে, যেগুলো ওই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে রশ্মি আসছে সেগুলোকে শোষণ করছে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে সেটা কিন্তু বায়ুমণ্ডল ছেড়ে আর বাইরে মহাশূন্যে কিন্তু ফিরে যেতে পারছে না। ওকে, তো সেই যে গ্যাস যারা এইগুলোকে ধরে রাখতে পারছে, ধরে রাখার ক্ষমতা রাখে, সেটাকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। কি বলবো? তাদের আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। কোনগুলো? যেমন কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, আর কি রয়েছে তারপরে হচ্ছে মিথেন, মিথেন। ওকে, আরো অনেক ভাগ রয়েছে। এগুলো এগুলো হচ্ছে মেইনলি আমাদের গ্রিন হাউস গ্যাস। এরা কি করে? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত সূর্য থেকে আসা রশ্মিগুলোকে, অবলোহিত রশ্মিগুলোকে বা ইনফ্রারেড অবলোহিত রশ্মিগুলোকে শোষণ করে নেয় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে সেগুলো আর বায়ুমণ্ডল ছেড়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না, ফলে পৃথিবীতে একটা উষ্ণ বাতাবরণ কিন্তু বজায় থাকে এবং জীবকুল বেঁচে থাকার একটা মানে উন্নত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়। ওকে, তো এই গ্যাসগুলোকে বলবো আমরা গ্রিন হাউস গ্যাস, আর এই যে প্রভাব, এই যে ইফেক্ট, সেটাকে বলবো আমরা গ্রিন হাউস প্রভাব। মানে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো থাকছে এবং সে কারণেই সূর্য থেকে আসা অবলোহিত রশ্মিগুলি সম্পূর্ণ আবার ফিরে যেতে পারছে না, কিছুটা আটকা পড়ছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে। মানে সূর্য রশ্মি আসছে, ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করছে তখন ওই রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, ফলে পুরো সবগুলো কিন্তু বেরিয়ে যেতে পারছে না, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি বেরিয়ে যেতে পারছে না, তারা আটকা পড়ছে, ফলে পৃথিবীর উষ্ণতা কিন্তু বাড়ছে। ওকে, এই জিনিসটাকে আমরা বলবো গ্রিন হাউস প্রভাব। কেমন? গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। এবার আমাদের এখান থেকে যে সাধারণত প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের মধ্যে আমাদের যেটা প্রশ্ন, আচ্ছা, গ্রিন হাউস ইফেক্টের মধ্যে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কার অবদান সব থেকে বেশি? গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কার অবদান সব থেকে বেশি? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের অবদান সব থেকে বেশি, প্রায় 49% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অবদান। এরপরে নেক্সট যার অবদান সেটা হচ্ছে মিথেন। ওকে, মিথেনের যেটা অবদান, তারপরে মোটামুটি প্রায় 16% বা 18% আমরা ধরতে পারবো, প্রায় 18% হচ্ছে মিথেনের অবদান। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন হচ্ছে প্রধান দুটি গ্রিন হাউস গ্যাস। এছাড়া সিএফসি আছে, ক্লোরোফ্লোরোকার্বন, সেটার পার্সেন্টেজ হচ্ছে প্রায় 14%। তাহলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান, তারপরে মিথেন রয়েছে, তারপরে সিএফসি রয়েছে। এছাড়া নাইট্রোজেনের অক্সাইড মানে N2O, এগুলো পার্সেন্টেজ মনে রাখার দরকার নাই। নাইট্রোজেনের অক্সাইড বা জলীয় বাষ্প H2O, এগুলো কিন্তু কি করতে পারে? ওই মানে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অবলোহিত রশ্মিগুলোকে শোষণ করে নিতে পারে। এগুলোকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। ওকে, এবং এই প্রভাব যেটা, যে এইগুলো কি করছে? অবলোহিত রশ্মিগুলোকে শোষণ করছে, ফলে পৃথিবীর মানে একটা বাতাবরণ, উষ্ণ বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এই যে প্রভাব, কেমন বায়ুমণ্ডলটাকে যে উত্তপ্ত করে রাখতে পারছে, এই যে প্রভাব, সেটাকে আমরা বলবো গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। ওকে, আচ্ছা, আগের ক্লাসে আমরা যেহেতু ওজোন স্তর সম্পর্কে পড়েছিলাম, ওজোন স্তরের মানে তারা কিভাবে প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে সেগুলো তো বলেছিলাম। একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেটা আমাদের এখানে আমি বলে দিচ্ছি। ওজোন স্তর আমাদের কি করে? প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের কিন্তু রক্ষা করে। এবার ওজোন স্তর ধ্বংসের কারণ তো তোমরা দেখেছো, সিএফসি রয়েছে, নাইট্রোজেন অক্সাইড, এগুলো কি হচ্ছে? মানে মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে, এই কারণে কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। বা রেফ্রিজারেটরে দেখছিলাম আমরা, বা এসির মধ্যে, এসিতে সিএফসি জাতীয় যৌগ ব্যবহার করা হচ্ছিল এবং সেগুলো ধীর গতিতে একটা সময় গিয়ে ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজনের যে একটা লেয়ার থাকে, মোটামুটি 15 থেকে 35 কিলোমিটার আমরা আলোচনা করেছিলাম, সেই লেয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে ধীরে ধীরে পৌঁছায় এবং সেখানে গিয়ে এক একটা সিএফসি প্রায় 1,00,000 ওজোন স্তরকে ভেঙে ফেলে। তো এরকম ভাবে দেখেছিলাম যে ওজোন স্তর কেন ধ্বংস হচ্ছে। এবার ওজোন স্তর ধ্বংসের এই জিনিসটা একটু মনে রাখো, ওজোন স্তর আমাদের পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু আসে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি? ক্ষতিকারক প্রভাব কি? ওকে, ক্ষতিকারক প্রভাব। প্রথমে আমরা যদি দেখি জীব জগতের মধ্যে, প্রথমে আমরা যদি জীব জগতের উপর প্রভাব দেখি, কেমন? জীব জগতের উপর, কেমন? জীব জগতের উপর যদি আমরা প্রভাব দেখি, তাহলে জীব জগতের উপর কি প্রভাব হবে? আমরা বলেছিলাম যে যদি ওজোন স্তর ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমস্ত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে এবং আমাদের চোখে যদি এসে পড়ে তাহলে চোখের ছানি হতে পারে। ওকে, স্কিনে যদি পড়ে তাহলে আমাদের সানবার্ন কিন্তু হতে পারে, কেমন? সানবার্ন কিন্তু হতে পারে, পড়ে যাওয়ার মতো একটা জিনিস হতে পারে এবং এরপরে এখান থেকে কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে। এবং
মানুষ সহ যে কোনো প্রাণীর প্রজনন ক্ষমতা মানে বাচ্চা জন্ম দেওয়ার যে ক্ষমতা সেই জিনিসটা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরকম নানা কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। ক্রান্তীয় যে রোগগুলো রয়েছে ক্যান্সার থেকে শুরু করে নানা রকমের রোগ সেগুলো কিন্তু সৃষ্টি হবে যদি ওজোন স্তর ধ্বংস হয় এবং অতিবেগুনি রশ্মি বা মহাজাগতিক রশ্মিগুলো পৃথিবীতে এসে পৌঁছায়। উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু একরকম ভাবে প্রভাব হবে। উদ্ভিদের ক্ষেত্রে কিরকম প্রভাব হবে? উদ্ভিদের ওপর যদি মানে এসে পৌঁছায়, উদ্ভিদের ওপর কি হবে? যদি অতিবেগুনি রশ্মি এসে পৌঁছায় মানে ওজোন স্তর যদি ধ্বংস হয় তাহলে উদ্ভিদের কি হবে? অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে বীজ থেকে অঙ্কুর হওয়া বা চারাগাছ সৃষ্টির যে পদ্ধতি, তাই না? তাহলে অঙ্কুরোদ্গমের ক্ষমতা কিন্তু কমে যাবে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের হার কমে যাবে, ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে পাতার। পাতা যদি ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষের হারও কমে যাবে। ওকে, এরকম ভাবে নানা কিন্তু পরিবর্তন ঘটবে। জলবায়ুর ক্ষেত্রেও নানা রকম পরিবর্তন, মানে কখনো খরা হবে, কখনো প্রচন্ড ঝড়, সাইক্লোন, কেমন এরকম জিনিস কিন্তু ঘটবে। আর ঋতু পরিবর্তনের জিনিসটা যদি আমরা দেখি, ঋতু পরিবর্তন আমরা আগে 6টা ঋতু ভাবতাম, তাই না? এখন আমরা মোটামুটি 4টে ঋতু দেখতে পাই। কেমন? গ্রীষ্ম, বর্ষা হয়তো দেখতে পাচ্ছি এবং শীতটা দেখতে পাই এবং আমরা বসন্ত। এই 4টে ঋতু কিন্তু আমরা পাই। আর বাদবাকি 2টো ঋতু কিন্তু আমরা সেরকম বুঝতে পারি না। তাহলে ঋতুগুলো অনিয়মিত হয়ে যাচ্ছে, ঋতুগুলো হারিয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে দেখা যাবে হয়তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছেই না। যদি না হয় তাহলে হয়তো গ্রীষ্ম এবং শীত এই দুটো পড়ে থাকবে। তারপর শীতও হয়তো কমে যাবে, যা পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাতে হয়তো উষ্ণতা কিন্তু এমনভাবে বাড়তে লেগেছে যেখানে শুধুমাত্র গ্রীষ্মকালই হয়তো থাকবে। ওকে, তাহলে ঋতু পরিবর্তনের অনিয়ম ঘটছে। মানে মানে কোনো সময় আসছে, দেরিতে আসছে, বর্ষা হয়তো পরে আসছে বা দেরিতে আসছে, এরকম নানা রকম সমস্যা হচ্ছে। এই কারণে কিন্তু কৃষিকাজে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। ওকে, স্থলজ যে বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্র এগুলো কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ওজোন স্তর যে নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমাদেরকে স্টেপ নিতে হবে ওজোন স্তর যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে ওজোন স্তর যারা ধ্বংস করছে মানে সিএফসি বলো বা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এনও বলো, NO2 বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলোর উৎপাদনটাকে আমাকে কমাতে হবে। এবং সে কারণেই 1987 সালে কানাডার মধ্যে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মন্ট্রিল। মন্ট্রিল বলে একটা জায়গা, সেখানে একটা প্রোটোকল মানে নিয়ম কানুন থাকবে। প্রোটোকল মানে একটা প্রোটোকল বেঁধে দিয়েছে, মানে একটা গাইডলাইন বেঁধে দিয়েছে। ওকে, তাহলে এত সালে মন্ট্রিল বা মন্ট্রিওল বলা হয়, যাক মন্ট্রিল বলবে এখন, প্রনাউন্সিয়েশনটা এরকমই। মন্ট্রিল প্রোটোকল চালু করা হয় সারা বিশ্বের জন্য। প্রোটোকল, এতে কি হবে? এখানে পুরো ফিক্সড করা হয় যে সিএফসি ব্যবহারটাকে এত সালের মধ্যে কমাতে হবে, তার ব্যবহারটাকে কমিয়ে দিতে হবে। বিভিন্ন যে অক্সাইড গুলো আছে, তার মানে যে নাইট্রোজেন অক্সাইড, সেগুলো ব্যবহার যথেষ্ট কমাতে হবে। রেফ্রিজারেটর, এসিতে যে সিএফসি ব্যবহার সেটা 50% থেকে বেশি কমিয়ে আনতে হবে। ওকে, এরকম নানা রকম কিন্তু পদক্ষেপ নেওয়া হয়। তার কারণ হচ্ছে দেখা গেছে যে ওজোন স্তর মানে এই যে মানুষের কর্মকাণ্ডের জন্য এই যে গ্রিন হাউস মানে এই জিনিসগুলো কি হচ্ছে, ওজোন স্তরকে ধ্বংস করছে। এবং এ কারণেই দেখা গেছে যে আন্টার্কটিকা অঞ্চলে বিজ্ঞানী জো ফোরম্যান, তিনি প্রথম ওজোন গহ্বর একটা ছিদ্র মানে ওজোন হোল কিন্তু লক্ষ্য করেছিলেন। কেমন? ওজোন হোল মানে ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র। কেমন? এটা কিন্তু লক্ষ্য করেছেন জো ফোরম্যান। ওকে, এরপরে নেক্সট আমরা গ্রিন হাউস ইফেক্ট যেটা বলছিলাম, গ্রিন হাউস ইফেক্ট আমাদের আলোচনা করা হলো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আচ্ছা, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? তখন তোমরা কিন্তু লিখবে যে কার্বন ডাইঅক্সাইড। সেটার অবদান প্রায় 50% বা 49% বললে বেশি কিন্তু ভালো হয়। ওকে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর তোমাদের আমি নেক্সট যে পার্ট রয়েছে বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, সেই জায়গাগুলো কিন্তু যাবো আমরা ধীরে ধীরে পরপর করে কিন্তু ওই জায়গাগুলো আলোচনা করব। ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিই। যে জায়গাগুলো বলা হচ্ছে এই জায়গাগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, সহজ করে একদম বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। এগুলো মেইনলি ডেটা ওরিয়েন্টেড, ডেটাগুলো মনে রাখার জায়গা রয়েছে, কিছু কিছু জায়গায় বোঝার বিষয় রয়েছে, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর তোমরা টেক্সট পড়ো বা রেফারেন্স পড়ো, দেখবে খুব সহজ মনে হবে। ওকে, দেখো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। কেমন? বিশ্ব উষ্ণায়ন। ওকে, বা আমাদের গ্লোবাল ওয়ার্মিং। এটা কি? এই যে মানব জাতিরা নানা রকম কর্মকাণ্ডের জন্য কি হচ্ছে পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস, যেমন আমরা দেখছি যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে কারণ জনবিস্ফোরণ ঘটছে। জনবিস্ফোরণ মানে প্রচুর জনবসতি বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য কি হচ্ছে? তারা সকলেই অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ছে। প্রচুর যানবাহন, সেই যানবাহন থেকে গাড়ি ঘোড়া, ঘোড়া নয় মানে গাড়ি ঘোড়া বলে, গাড়ি থেকে, কলকারখানা থেকে প্রচুর পরিমাণে এই গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে।
তাছাড়া বিভিন্ন যে মানে জীবনযাত্রা মান উন্নয়নের জন্য এসি, ফ্রিজ এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহার করা হচ্ছে, সেটা একটা গ্রিন হাউস গ্যাস। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেগুলো রয়েছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, সেগুলোরও কিন্তু পরিমাণ বাড়ছে। এই কারণে পৃথিবীতে কিন্তু উষ্ণতা বাড়ছে। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলোর যদি পরিমাণ বাড়ে, ওকে, তাহলে কি হবে, সেখানে কিন্তু মানে উষ্ণতা বাড়বে, পৃথিবীর উষ্ণতা বাড়বে। ওকে, মেইনলি হচ্ছে এটা বলো। তারপরে মিথেন, এগুলো এগুলো যেগুলো মেন গ্রিন হাউস গ্যাস রয়েছে, সেগুলো কি করে মানে উপরকার মেন যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, সেগুলো মানুষের কর্মকাণ্ডের জন্য তাদের পরিমাণ বায়ুমণ্ডলে বাড়ছে, এবং বাড়ার কারণেই কিন্তু পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এই যে ঘটনা, সেই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তাহলে এটার কারণ কি না, তো প্রচুর পরিমাণে জনবিস্ফোরণ বলতে পারি আমরা। কেমন, তাহলে এর একটা কারণ আমরা লিখতে পারি জনবিস্ফোরণ। ওকে, জনবিস্ফোরণ বলতে পারি। আর কি বলতে পারি, জীবাশ্ম যে জ্বালানি রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, এগুলোতে দহন করে মানে পোড়ালে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে জীবাশ্ম জ্বালানির দহন হতে পারে। ওকে, আমাজন জঙ্গলে আগুন লেগে গেছিল, তোমরা জানো। তাহলে সেটা জঙ্গলে হঠাৎ আগুন লেগে যাওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে দাবানল হতে পারে। কেমন, তাছাড়া অগ্নুৎপাত হতে পারে। ওকে, অরণ্য ছেদন, প্রচুর পরিমাণে জনবসতি স্থাপন করার জন্য বা চাষবাস বাড়ানোর জন্য গাছপালা কেটে ফেলা হচ্ছে বা অরণ্য কেটে ফেলা হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি তৈরি করার জন্য। ওকে, তাহলে অরণ্য ছেদন, এই সমস্ত কারণের জন্য কিন্তু কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে, এবং এই কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। এছাড়া জমিতে যে সারগুলো ব্যবহার করা হয়, সার মানেই হচ্ছে তার মধ্যে কি থাকবে, নাইট্রোজেনের অক্সাইড থাকবে। তাহলে এখান থেকে আমাদের নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেনের অক্সাইড কিন্তু বেরোবে, নির্গত হয়, সেগুলো বাতাসে মেশে নিয়ে বাতাসে কিন্তু গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ায়। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। এবার আমরা যদি দেখি, আমরা 1800 থেকে যদি 1900 সালের কথা বলি, এই 100 বছরে উষ্ণতা বেড়েছিল কত, উষ্ণতা বেড়েছিল প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তার পরের 100 বছর মানে 1900 থেকে 2000 সালে উষ্ণতা বেড়ে গেল প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 2000 থেকে 2100 সালে দেখা গেল হয়তো 2-3 ডিগ্রি বেড়ে গেল, 2 বা 3 ডিগ্রি বেড়ে গেল। তাহলে প্রতি 100 বছরে ডবল বা তার থেকে বেশি বেশি হয়ে যাচ্ছে, এরপর আরো বাড়বে। তাহলে এরকম ভাবে যদি বাড়তে থাকে, তাহলে কি হবে, মেরু অঞ্চলের বরফগুলো গলে যাবে, এবং মেরু অঞ্চলে বরফ যদি গলে যায়, তাহলে সমুদ্রের জলতল উচ্চতা 6-7 ফুটের বেশি বেড়ে যাবে, সমুদ্র প্লাবিত হয়ে যাবে, আশেপাশে সমস্ত জনবসতি পুরো একদম নষ্ট হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, বন্যাতে ভেসে যাবে, সেখানকার জীব প্রজাতি সবই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে সেগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কুপ্রভাব, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কুপ্রভাব বা ক্ষতিকারক প্রভাব। ওকে, তাহলে বিশ্ব উষ্ণায়ন যদি হয়, তাহলে এখানে কি হবে, আমরা দেখলাম যে বিভিন্ন মানে আমাদের মানে সমুদ্রের জলতল উচ্চতা বাড়বে, আশেপাশের অঞ্চলগুলো বন্যা হবে, মানে প্লাবিত হয়ে যাবে, ভেসে যাবে, জীব প্রজাতি নষ্ট হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কুপ্রভাব। এছাড়া জলবায়ু পরিবর্তন হবে বিভিন্ন রকমের, যেটা সাইক্লোন, টর্নেডো, এই সমস্ত জিনিসগুলো মানে জলবায়ুর বিভিন্ন রকমের পরিবর্তন, অস্বাভাবিকতা কিন্তু লক্ষ্য করা যাবে। এগুলো তোমরা লিখবে কুপ্রভাবের মধ্যে। তাহলে গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়, এই যে গ্রিন হাউস প্রভাব বলতে পারি বা বিশ্ব উষ্ণায়ন বলতে পারি, প্রায় একই রকম উত্তর হবে। বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়। তাহলে উপায় কি, উপায়ের মধ্যে দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে যে জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, যেগুলো পোড়ালেই বা দহন করলেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে সেগুলোর পরিমাণটা কি করতে হবে, সেগুলোর ব্যবহারের পরিমাণটাকে কিন্তু কমাতে হবে। ওকে, এবং তার বদলে অপ্রচলিত যে মানে শক্তিগুলো আছে, যেগুলোতে সাধারণত দূষণ হয় না, কিন্তু তাদের ব্যবহারগুলো খুব বেশি প্রচলিত নয় বলেই তো অপ্রচলিত, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, পারমাণবিক শক্তি, সেগুলোর ব্যবহার কিন্তু বাড়াতে হবে। ওকে, পারমাণবিক শক্তি সেখানেও কিন্তু মানে নানা রকম মানে সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে মেইনলি সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, কেমন, সেই সমস্ত শক্তিগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানির পরিমাণটাকে কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারগুলোকে বাড়াতে হবে। আর মানে অরণ্য ছেদন কমাতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। বেশি করে গাছ লাগানো মানে বনসৃজন করতে হবে, বন মহোৎসব অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু গাছ লাগাতে হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগানো একটা অনুষ্ঠান। ওকে, এবং যে ফ্রেয়ন গ্যাসগুলো আছে, ফ্রেয়ন গ্যাস
ফ্রেয়ন মানে যে সিএফসি যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আরো কমাতে হবে। প্রায় আমাদের ব্যবহারটা 50%-এর বেশি কমিয়ে আনতে হবে, তাদের ব্যবহারটাকে আরো কমাতে হবে এবং তার বিকল্প জিনিস ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। ওকে, মোটর গাড়ি রয়েছে, কলকারখানা, সেগুলোর ব্যবহার কমাতে হবে বা সেখান থেকে যাতে দূষণ যাতে না হয় সেরকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবস্থার কিন্তু সাহায্য নিতে হবে যাতে করে দূষণ কম হয়। যদি এরকম ব্যবস্থা নেওয়া হয় তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমবে এবং বিশ্ব উষ্ণায়নেরও কিন্তু প্রভাবটা কমবে বা বিশ্ব উষ্ণায়ন কিন্তু সেক্ষেত্রে ঘটবে না। একটা প্রশ্ন আছে, গ্রিন হাউস প্রভাব না থাকলে কি ঘটতো? গ্রিন হাউস প্রভাব এর সুবিধা এবং অসুবিধা। অসুবিধা তো আমরা এখনই আলোচনা করলাম। অসুবিধা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি যেগুলো রয়েছে গ্রিন হাউস গ্যাস, সেগুলোর পরিমাণ যদি বাড়ে তাহলে বিশ্ব উষ্ণায়ন হবে। বিশ্ব উষ্ণায়ন হলে নানা রকম পরিবর্তন হবে, আমরা আলোচনা করলাম। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মহাপ্লাবন থেকে শুরু করে নানা রকম পরিবর্তন আমরা দেখলাম, তাহলে অনেক অসুবিধা হতে পারে। আবার গ্রিন হাউস থাকা যেমন অসুবিধা, বেড়ে যাওয়াটা অসুবিধা, আবার যদি না থাকে সেটাও অসুবিধা। কেন? গ্রিন হাউস গ্যাস যদি না থাকে, গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলেই পৃথিবীর বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। প্রায় গড় তাপমাত্রা কত হয় আমরা জানি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম, পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো তাহলে দিনের বেলায় প্রচন্ড গরম হতো এবং রাতের বেলায় সন্ধ্যার পর মানে সূর্য অস্ত যাওয়ার পর পৃথিবী দ্রুত তাপ ছেড়ে দিত। গ্রিন হাউস গ্যাস নেই মানে কেউ ওই তাপটাকে ধরে রাখার মতো কোনো গ্যাসই নেই। যদি না থাকতো তাহলে রাত্রেবেলা দেখা যেত যে -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত এবং এই এত কম উষ্ণতায় প্রাণী, মানুষ বা অন্যান্য প্রাণী, অনেক উদ্ভিদ সবই কিন্তু বেশিরভাগই মারা যেত। ওকে, তাহলে পৃথিবীতে প্রাণেরই কিন্তু কোনো চিহ্ন থাকতো না। এত যদি উষ্ণতা হয়ে যায় -18 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা চিরকাল থেকে যাচ্ছে, রাত্রেবেলায় পুরো চিরকাল এরকম উষ্ণতা যদি থাকে তাহলে কিন্তু কোনো জীবগুলি কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাহলে গ্রিন হাউস গ্যাস অবশ্যই থাকা উচিত, কিন্তু বেড়ে গেলে তার অসুবিধা রয়েছে, তাহলে সবগুলো নিয়ন্ত্রণে রাখা উচিত। ওকে, সবগুলো কিন্তু একটা নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। এবার নেক্সট আমরা আলোচনা করব কিছু বিষয় রয়েছে। ওকে, সেগুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তার কারণ আজকে ক্লাসটা আমরা এমন ভাবে দেবো যাতে করে নেক্সট ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি। তাহলে তিনটে পার্টে আমাদের, একটা পার্ট হয়েছে আজকে সেকেন্ড পার্ট, আর একটা পার্টে আমি কমপ্লিট করে দেবো। ওকে, প্রথমে তো চ্যাপ্টারগুলো শেষ করি। যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, পেড গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। মাসে একদমই ন্যূনতম চার্জ রেখেছি, 170 টাকা করে মাসে ফি। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটসগুলো তোমরা পাবে, সাজেশন পেয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের নোটসপত্র রেডি থাকবে এখন থেকে, প্রথম থেকে। ওকে, দেখো নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কেমন? জীব যুক্ত অশ্ব মানে হচ্ছে পাথর, তাই তো? জীবাশ্ম জ্বালানি দন্তনয় হর্ষই দেবে, বেশিরভাগ ওটাই দেওয়া হয়। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধরো উদ্ভিদ বা প্রাণী সবগুলো চাপা পড়ে গেছিল। প্রাকৃতিক বিপর্যয় মানে ভূমিকম্প, ধরো ভূমিকম্পের ফলে উদ্ভিদ প্রাণী, সমস্ত উদ্ভিদ রয়েছে, সমস্ত প্রাণী সব চাপা পড়ে গেল। ভূমিকম্প হলো, পৃথিবী ধ্বংস হয়ে গেছিল, সব চাপা পড়ে গেল, নিয়ে মাটির নিচে চলে গেল, সেটা ওলট পালট হয়ে গেল, নিয়ে সব চাপা পড়ে থাকতে মাটির নিচে কি হয়, মাটির যত নিচে যাওয়া হয় তাপ কি হয়, বাড়ে। তোমরা জানো কয়লা খনিতে গেলে গরম লাগে, বা মাটির নিচে যদি যাওয়া যায়, সমস্ত জিনিস কিন্তু ভূগোলে পড়েছো যে সব তরল ম্যাগমা থাকে, তো সব তাপমাত্রা কিন্তু প্রচুর বেশি। যত ভেতরে যাবো 5000-6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাবে তোমরা একদম ভেতরে গিয়ে। ওকে, তাহলে মাটির নিচে যখন এই সমস্ত জীবকুল, উদ্ভিদ প্রাণী যখন চাপা পড়ে গেল, তখন মাটির নিচে চাপে এবং তাপে, তাপ, ওকে, মাটির নিচে চাপে, তাপে ও উৎসেচকের ক্রিয়ায় কি হয়, সেই সমস্ত যে জীবগুলো রয়েছে, জীবগুলোর যেগুলো পচে যাওয়া অংশ সেগুলো পচে যাবে, আর যেগুলো থেকে গেল সেগুলো থেকে ধীরে ধীরে মানে বিভিন্ন ধরনের জ্বালানি সৃষ্টি হয়, মানে সেগুলো জ্বালানি উপাদানে পরিণত হয়। বেশিরভাগই যে প্রাণীগুলো রয়েছে, সেগুলো মাটির নিচে চাপে তাপে থাকতে লক্ষ লক্ষ বছর পরে সেগুলো থেকে তরল জ্বালানি তৈরি হয়, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এবং মেনলি উদ্ভিদ জাতীয় জিনিস, যেমন উদ্ভিদ গাছপালা থেকে সেগুলো চাপা পড়ে থাকতে মাটির নিচে চাপে তাপে এবং রাসায়নিক পরিবর্তন ঘটে অণুজীবের ক্রিয়াতে, সেগুলো থেকে কয়লা পাওয়া যায়। তাহলে জীবাশ্ম জ্বালানিতে কয়লা, পেট্রোলিয়াম এগুলো জীবাশ্ম জ্বালানি বলা হয়, যেহেতু জীব থেকে পাচ্ছি। কেমন? অসমানে পাথরগুলো পাথরের মতো জিনিসে পরিণত হয়ে যায় এবং সেটা জ্বালানিতে পরিণত হয়। ওকে, যেহেতু সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়, আমাদের শরীরের মধ্যে কি রয়েছে, কার্বন
প্রচুর পরিমাণে কার্বন রয়েছে, উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন রয়েছে, তাহলে অন্যান্য জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বেশিরভাগ কার্বনটাই থাকে, এবং কার্বন হচ্ছে একটা ভালো জ্বালানি, তাই না? বেশিরভাগ জ্বালানির মধ্যে কার্বন থাকে, তাহলে সেগুলো জ্বালানিতে পরিণত হয়ে যায়, জীবের অংশ বিশেষ সেগুলো জ্বালানিতে পরিণত হয়ে যায়, এই জন্য একে বলা হয় জীবাশ্ম জ্বালানি। ওকে, এবার আমরা দেখবো জ্বালানির ক্ষেত্রে একটা দেখবো আমরা জ্বলনাঙ্ক বা ইগনিশন পয়েন্ট জ্বলনাঙ্ক, আর একটা দেখবো আমরা তাপন মূল্য বা জ্বালানি মূল্য। ওকে, প্রথম দেখছি আমরা ইগনিশন পয়েন্ট মানে জ্বলনাঙ্ক। কোন একটা জিনিসকে আগুন ধরানোর জন্য বা পোড়ানোর জন্য মিনিমাম যে টেম্পারেচার দরকার, একটা জিনিস হয়তো একটা জিনিসকে আমি পোড়াচ্ছি, সেটা আমার 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে, সাপোজ 100 ডিগ্রি লাগবে, তা তুমি 100 দিলে পুড়বে, 150 দিলেও পুড়বে, 300, 500, 1000 দিলেও পুড়বে তো, কিন্তু 100 কম দিলে সেটা আগুনই ধরবে না, ধরবে কি? ধরবে না। তাহলে মিনিমাম যে টেম্পারেচারটা আমি দিচ্ছি, যে উষ্ণতা দিলে সেটাতে আগুন ধরে যায়, ন্যূনতম মিনিমাম যে টেম্পারেচারটা দরকার, এই জিনিসটাকে পোড়াতে 100 লাগে, তা সেটাই হচ্ছে তার জ্বলনাঙ্ক। কোন একটা জিনিসকে পোড়াতে 56 ডিগ্রি সেলসিয়াস লাগে, তাহলে সেটাই হচ্ছে তার জ্বলনাঙ্ক। তাহলে ন্যূনতম যে উষ্ণতায় কোনো পদার্থ বা জ্বালানি সেটা আগুন ধরে যায় বা জ্বলে ওঠে, সেই উষ্ণতাকে আমরা বলবো জ্বলনাঙ্ক। ওকে, বোঝা গেল? তো জ্বলনাঙ্ক আলাদা জিনিস। এবার আমরা দেখবো তাপন মূল্য বা জ্বালানি মূল্য। তাপন মূল্য বা জ্বালানি মূল্য মানে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। ক্যালোরি হচ্ছে তাপের একক, তোমরা জানো, তাহলে ক্যালোরিফিক ভ্যালু মানে মূল্য। একক ভরের বা একক আয়তন, দুটোই লিখে দেবে, কেমন? দুটোই লিখলে তবেই ডেফিনিশনটা সম্পূর্ণ হবে। একক ভরের বা একক আয়তনের কোন জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে তাপ শক্তি পাওয়া যায় বা যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক মূল্য বলা হয়। ওকে, তাহলে একটা জ্বালানির একক ভর নেব, একক ভর হয়তো আমি 1 গ্রাম নিলাম, 1 গ্রাম নিয়ে হয়তো 1 গ্রাম নিয়ে আমার 10 ক্যালোরি তাপ উৎপন্ন হলো, 1 গ্রাম নিয়েছিল 10 ক্যালোরি তাপ উৎপন্ন হলো, তাহলে কত তাপ? ক্যালোরি, কিছু ক্যালোরি তাপ উৎপন্ন হলো, ক্যালোরি। কি নিয়েছি? কত গ্রাম নিয়েছি, কেমন? ধরো একটা জিনিসকে আমি ধরো সাপোজ 10 গ্রাম একটা জ্বালানি নিয়েছিলাম, 10 গ্রাম জ্বালানিতে আমার 500 ক্যালোরি তাপ উৎপন্ন হলো, 500 ক্যালোরি, তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে আমার 50 ক্যালোরি হবে। তাহলে ক্যালোরি পার গ্রাম হচ্ছে এর একক। কি একক? সিজিএস একক। এসআই একক কি হবে? এসআই তে তাপের একক কি? জুল। ভরের একক কি? কেজি। তাহলে জুল পার কেজি। এবার তাপ তো প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, তাহলে বড় একক আমরা বলবো, এসআই এরই একটা বড় একটা একক বলবো, সেটা হচ্ছে কিলোজুল পার কেজি। তাহলে এটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম বা ক্যালোরি গ্রাম ইনভার্স, এটা হচ্ছে জুল পার কেজি বা জুল কেজি ইনভার্স, আর এটা কিলোজুল পার কেজি বা কেজি ইনভার্স। ওকে, এবার একক আয়তনে যখন আমরা কথা বলছি, তখন হবে আমাদের ক্যালোরি পার ঘনমিটার। এটাকে এরকম ভাবে লিখতে পারি, ক্যালোরি মিটার টু দি পাওয়ার -3 প্রতি ঘনমিটার, মানে একক আয়তনে, মানে ঘনমিটারে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ওকে, এটাও কিন্তু একক। তাহলে মেইন আমরা মানে এসআই এককটা আমাদের প্রশ্ন আসে, তখন তোমরা কিন্তু এই এককটা লিখবে, জুল পার কেজিটা বা জুল কেজি ইনভার্স, এটা হবে একক। এই এককটা তোমরা কিন্তু লিখবে। কয়লার বিভিন্ন রকম রয়েছে, মেইনলি 4 ধরনের কয়লা রয়েছে। কয়লা মানে তার মধ্যে যে কার্বনটা থাকে তার ভাগ অনুযায়ী। অ্যান্থ্রাসাইট, কেমন? অ্যান্থ্রাসাইট কয়লা, এটাতে মোটামুটি 90 থেকে 98% কয়লা কার্বন থাকে। কি থাকে? কার্বনের এটা পার্সেন্টেজ। ওকে, যত বেশি কার্বন থাকবে তত তাপন মূল্য এর মোটামুটি 32,500 থেকে 34,500 কিলোজুল পার কেজি। ওকে, তারপরে এর থেকে একটু নিম্নমানের কয়লা হচ্ছে বিটুমিনাস। নিম্নমানের মানে কার্বনের পরিমাণ কম থাকবে, কত পার্সেন্ট? মোটামুটি 83 থেকে 93%। তাহলে এখানে এর থেকে তাপ কম উৎপন্ন হবে, মানে এর তাপন মূল্য, সব থেকে তাপন মূল্য বেশি অ্যান্থ্রাসাইটের। সব থেকে উন্নত মানের কয়লা অ্যান্থ্রাসাইট, তার থেকে মানে নিম্নমানের হচ্ছে বিটুমিনাস, তার থেকে কম আরো মানে নিম্নমানের সেটা হচ্ছে লিগনাইটের কার্বনের পরিমাণ আরো কম, 70 থেকে 73%। আর সব থেকে কম হচ্ছে নিকৃষ্ট মানের সেটা হচ্ছে পিট কয়লা, সেটা 55 থেকে 60% এর মধ্যে কার্বন থাকে।
ওকে, তাহলে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ যত বেশি তার তাপমূল্য তত বেশি হবে, সেটা তত উন্নত, সেখানে ধোঁয়া বা অন্যান্য ক্ষতিকারক গ্যাসও কম উৎপন্ন হবে। আর যত কার্বনের পরিমাণ কমবে তত কিন্তু অনুন্নত মানের, এবং সেখানে তাপ শক্তিও কিন্তু কম পরিমাণে পাওয়া যায়। ওকে, আরেকটা জিনিস, যে পেট্রোলিয়াম যখন মাটি থেকে তোলা হয় তখন পেট্রোলিয়াম তুলছে, তারপরে কয়লাও পাওয়া যায়, এবং পেট্রোলিয়ামের ওখান থেকে কিছু গ্যাসও পাওয়া যায়, সেটাকে বলি আমরা প্রাকৃতিক গ্যাস। যখন আমরা পেট্রোলিয়াম মাটি থেকে বা খনি থেকে তুলি তখন একটা গ্যাসও পাওয়া যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওকে, কি গ্যাস বলে এটাকে? ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস বলি, যার প্রধান উপাদান হচ্ছে মিথেন। ওকে, যার প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রশ্ন আছে, তোমরা মনে রাখবে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রায় প্রায় 80 থেকে 90% কিন্তু মিথেন থাকে প্রাকৃতিক গ্যাসের মধ্যে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের আছে। ওকে, এবার নেক্সট আমাদের আরেকটা দেখবো জিনিস, সেটা বলে আমরা আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। ওকে, দেখো, জীবাশ্ম জ্বালানি প্রয়োজনীয়তার মানে কি হচ্ছে, যে আমরা যদি জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে প্রচুর পরিমাণে দহন করি, তাহলে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কিছু ক্ষতিকারক গ্যাস কার্বন মনোক্সাইড তৈরি হবে। ওকে, তাহলে ক্ষতিকারক গ্যাসগুলো তৈরি হবে, এবং ক্ষতিকারক গ্যাসগুলো তৈরি হওয়ার ফলে যে গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হবে মানে কার্বন ডাইঅক্সাইড হতে পারে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, সেগুলো কি করবে? পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণতা বাড়াবে এবং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটবে। এটা হচ্ছে ফার্স্ট আমরা বলতে পারি। 2 নম্বর, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করতে হবে, রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। কেন? তার কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি মাটিতে কিন্তু সীমিত, একদম আনলিমিটেড কিন্তু নেই, লিমিটেড রয়েছে। পৃথিবী ধ্বংস হয়েছিল সেই তখনকার সেই আছে, আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা যদি সব ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাই, তারপরে আবার জীবাশ্ম জ্বালানি তৈরি হবে। কেমন? তাহলে যেগুলো আছে অলরেডি সেটা আমি আলাদা করে কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানি তৈরি করতে পারবো না, যতক্ষণ না পৃথিবী ধ্বংস হয়ে সমস্ত জীবকুল উদ্ভিদ সব মাটির নিচে চলে যাবে, তারপর আবার জীবাশ্ম জ্বালানি তৈরি হবে লক্ষ লক্ষ বছর পর। কিন্তু এখন তো তৈরি হচ্ছে না, তাহলে জীবাশ্ম জ্বালানি সব লিমিটেড রয়েছে, যদি আমরা সব তুলে তুলে ব্যবহার করে নিই তাহলে জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমে যাবে, এবং কমে গেলে ভবিষ্যতে প্রজন্মে যে সমস্ত মানে যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্মে যারা সমস্ত মানুষ বা অন্যান্য জীবগুলো আসবে, মানুষের কথাই বলি আমরা, দেখা যাবে যে আমরা আজ বিদ্যুৎ ব্যবহার করছি, কারেন্ট ব্যবহার করছি, তাপ বিদ্যুৎ থেকে আমাদের মেনলি তাপ মানে আমাদের বিদ্যুৎটা আমরা পাই, কারেন্টটা পাই, এছাড়া জলবিদ্যুৎ থেকেও পাই। তো তাপ বিদ্যুতের ক্ষেত্রে আমরা মেনলি কয়লা পুড়িয়ে পাই, আগে রেল ইঞ্জিন এগুলো সমস্ত কিছু কয়লা পুড়িয়ে চালানো হতো। কেমন? তো সেগুলোতে প্রচুর পরিমাণে কয়লা ব্যবহার করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, শিল্প কারখানায় প্রচুর কয়লা ব্যবহার করা হয়। তাহলে এত পরিমাণে যদি ব্যবহার করা হয়, তাহলে যেগুলো মাটির নিচে কয়লা জমে আছে সেগুলো কমে যাবে, ধীরে 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 কমতে এক সময় নিঃশেষিত হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তখন ভবিষ্যৎ প্রজন্ম কাছে আর কয়লা থাকবে না, তাহলে পেট্রোলিয়ামও থাকবে না, তাহলে তারা গাড়ি, বাইক, কোনো গাড়ি যানবাহনই চলবে না কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল এগুলো ছাড়া। ওকে, এবং অন্ধকারে চলে যাবে, কারেন্টও থাকবে না, তাই না? যেহেতু তাপবিদ্যুৎ থাকবে না, তাহলে আমাদের কারেন্টেরও পরিমাণটাও কিন্তু কমে যাবে, বেশিরভাগই জায়গাগুলো অন্ধকারের মধ্যে চলে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে জীবাশ্ম জ্বালানি মানে এক হচ্ছে দূষণ হবে, বিশ্ব উষ্ণায়ন হবে। ওকে, এবং আরেকটা দেখলাম আমরা যে ওই যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারে চলে যাবে, এই জায়গাগুলো এই সমস্ত কারণের জন্যই কিন্তু জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম, আর আমরা একটা ক্লাস প্রোভাইড করব, একটা ক্লাসের মাধ্যমে আমাদের বাকি যে সিলেবাসটা রয়েছে সেটা আমরা ডিসকাস করব। ওকে, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। তোমরা যেহেতু সবাই চেয়েছিলে যে মানে সাবজেক্টিভ বিষয়গুলো অধ্যায়ের মধ্যে, বইয়ের মধ্যে যে আমাদের বিষয়গুলো রয়েছে সেগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, সেজন্য আমি ক্লাসগুলো প্রোভাইড করছি। তো তোমাদের উদ্দেশ্যে যখন ক্লাসগুলো দেওয়া হয়েছে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ক্লাসগুলো লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।